ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই। ফোন করলে মোটরসাইকেলে চা নিয়ে হাজির হন রনি ভাই। সংসদে ভাষণে কি রক্তাক্ত পদ্মার চর শান্ত হবে? পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নেপথ্যে কি এই সংঘাত থামছে না কেন? শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই। রবীন্দ্রনাথের এই গীতিক পিতা 1317 বঙ্গাব্দের 1910 খ্রিস্টাব্দ আষাঢ় মাসে বঙ্গদর্শন পত্রিকায় আষাঢ় শিরোনামে প্রথম প্রকাশিত হয়। প্রতি বছর আমরা গ্রীষ্মের গরমে হাঁসফাঁস করি, তারপর বৃষ্টি এলে আমাদের প্রাণ জুড়ায়। চাষিরা কেউ জমি থেকে পাট তোলার আয়োজন করেন, কেউ জমি তৈরি শুরু করেন আমন ধানের জন্য। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এটি ব্যস্ততম মাসগুলোর একটি। নাগরিক জীবনে এর ছোঁয়া নেই। নগরে বৃষ্টিকে দেখা হয় নেতিবাচকভাবে। পত্রিকায় শিরোনাম হয়, টানা বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত, অফিস যাত্রীদের ভোগান্তি। একই দেশের দুই ছবি। গ্রামের কোটি কোটি কৃষকের অফিস হল মাঠে, বৃষ্টি তাদের কাছে পরম আকাঙ্ক্ষার ধন। নগরে এটি উৎপাত। বৈশ্বিক প্রেক্ষাপটে জুলাই নানা দিবসে ভরপুর। স্বাস্থ্য ও উন্নয়নের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, তরুণ সমাজকে দক্ষ ও কর্মঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব যুব দক্ষতা দিবস 15 জুলাই, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশ্বশান্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস 18 জুলাই, বিপন্ন প্রজাতির বাঘ ও তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক বাঘ দিবস 29 জুলাই ইত্যাদি। এ দিবসগুলো আসে আর যায়। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও কিছু এনজিও এসব দিবস উপলক্ষে একই রকম টুপি আর টি শার্ট পরে পদযাত্রা সেমিনার করে, তারপর ভুলে যায়। 2 বছর আগে বাংলাদেশের ইতিহাসে জুলাই এসেছিল প্রবলভাবে। তরুণদের দৃপ্ত পদচারণে ক্যাম্পাস আর রাজপথ হয়ে উঠেছিল মুখর। অনুঘটক ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা প্রবেশ করলাম ইতিহাসের দীর্ঘতম জুলাইয়ে। এটি প্রবল বন্যায় ভাসিয়ে দিয়েছিল ক্ষমতাসীনদের। 24 জুলাইকে দেখা যায় নানান আঙ্গিকে, নানান দৃষ্টিভঙ্গি থেকে। এর সঙ্গে জড়িয়ে আছে মোটা দাগে দুটি জনগোষ্ঠী। একটি গোষ্ঠী মনে করে তারা জয়ী হয়েছে, তাদের কাছে এটি গণ অভ্যুত্থান বা বিপ্লব। অন্য গোষ্ঠী হেরে গেছে, তারা মনে করে তারা এ ঘটনার ভিকটিম বা শিকার। তারা এর পেছনে দেখে ষড়যন্ত্র। ফোন করলে মোটরসাইকেলে চা নিয়ে হাজির হন রনি ভাই। কেউ আছেন মাছের আড়তে, কেউ কাপড়ের দোকানে, কেউ আবার মাঠে খেলাধুলা করছেন কিংবা আমবাগানে আড্ডা দিচ্ছেন। চায়ের তৃষ্ণা পেলেই একটি ফোন কল। কয়েক মিনিটের মধ্যেই মোটরসাইকেলে চা নিয়ে হাজির হন রনি। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি পরিচিত রনি ভাই নামে। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের দহপাড়া গ্রামের বাসিন্দা রনি আহমেদ 43। করোনার লকডাউনের সময় যখন চায়ের দোকানগুলো বন্ধ হয়ে যায়, তখনই তিনি শুরু করেন ভ্রাম্যমাণ চায়ের ব্যবসা। প্রথমে একটি ফ্লাস্ক ও সাইকেল নিয়ে যাত্রা শুরু করলেও এখন মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় চা পৌঁছে দেন। প্রতিদিন সকাল 10টার মধ্যে বাড়িতে চা বানিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। সারাদিন চা বিক্রি শেষে বাড়ি ফিরতে রাত 11টা-12টা বেজে যায়। পবা উপজেলার কাটাখালী, হরিয়ান, খড়খড়ি, দুর্গাপুর উপজেলার আমগাছি, পুঠিয়া উপজেলার বেলপুকুর সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তিনি চা বিক্রি করেন। সোমবার সকালে রনি বাড়ি থেকে বের হওয়ার পর তার প্রথম ক্রেতা স্থানীয় যুবক খালেদুজ্জামান শ্যামল। চা পান করতে করতে তিনি বলেন, করোনার সময় সারা দেশে দোকানপাট বন্ধ ছিল, তখন কোথাও চায়ের দোকানও খোলা ছিল না। পরে দেখি একজন মোটরসাইকেলে চা বিক্রি করছেন। রনি ভাইয়ের এই সেবাটা আমাদের জন্য অনেক বড় সুবিধা ছিল। যেখানে থাকতাম ফোন দিলেই চা নিয়ে চলে আসতেন। এখনো আমরা সুযোগ পেলেই তাকে ডাকি। তার মশলা চায়ের স্বাদ আলাদা। স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, করোনার সময় রনি আমাদের মনে রাখার মতো সার্ভিস সেবা দিয়েছিলেন। সব জায়গায় চা পৌঁছে দিয়েছিলেন। এখনো ফোন করলেই চা দিয়ে যান। 5-7 কিলোমিটার দূরে গিয়েও দিয়ে আসেন। ফোন করলে তিনি চা দিতে কখনো না করেন না। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, আমাদের বাজারে দুধ চা সব সময় পাওয়া যায় না, কিন্তু রনি ভাইকে ফোন দিলে সঙ্গে সঙ্গে চলে আসেন। বাজারে, মাঠে, এমনকি বাড়িতেও চা পৌঁছে দেন।
আমাদের জন্য এটা খুবই সুবিধাজনক সেবা। সংসদে ভাষণে কি রক্তাক্ত পদবার চর শান্ত হবে? যেহেতু আওয়ামী লীগের সময় এই সন্ত্রাসটা ছিল না, এখন মানুষ বলছে যে বিএনপি এসে এই সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, সে বিএনপির যে নেতাই প্রশ্রয় দিক, এই বালুমহাল বন্ধ করতে হবে। সম্প্রতি জাতীয় সংসদে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এই বক্তব্য দেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে নানা আলোচনা হচ্ছে। এবার কি পদ্মার চরের রক্তাক্ত জনপদ শান্ত হবে? রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জনপদ। ৪ জেলার পদ্মার এই দুর্গম চরাঞ্চলে প্রায় ২০ বছর আগেও দুটি সন্ত্রাসী বাহিনীর উত্থান ঘটেছিল। তাদের ভাগ না দিয়ে কেউ চরের ফসল ঘরে তুলতে পারতেন না। এ নিয়ে দ্বন্দ্বে তাদের হাতে ওই সময় ৪১ জন মানুষ খুন হন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তখন চরের মাটিতে পা দিতে গা ছমছম করত। দুই বাহিনীর নাম ছিল পান্না বাহিনী ও লালচান বাহিনী। ২০০৫ সালে ক্রসফায়ারে পান্না নিহত হন। একইভাবে তার প্রতিপক্ষ লালচান সহ দুই বাহিনীর অন্তত ২৫ জন সদস্য নিহত হন। তারপর শান্ত হয়েছিল পদ্মার চর। সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার ভাষণের প্রসঙ্গে আত্মগোপনে থাকা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, ১৫ বছরে চরের চেহারা পাল্টে দিয়েছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। এদিকে গত বছর ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে গুলিতে দৌলতপুরে ৩ কৃষক নিহত হন। এই ঘটনায় পরে পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১০টি আগ্নেয়াস্ত্র। তারপরও থামেনি এই প্রাণহানি। সর্বশেষ গত ১৬ জুন নাটোরের লালপুর উপজেলার রাইটারচর এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি নৌকা থেকে শাহাবুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ৯ জুন লালপুরের চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার আগে গত ১৮ মে রাতে বাঘার কালিদাসখালী এলাকায় বাড়ির সামনে দুর্বৃত্তরা গুলি করে স্বপন ব্যাপারীকে তুলে নিয়ে যায়। তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। চরে বিভিন্ন পক্ষের আধিপত্য নিয়ে সংঘর্ষে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭ জন নিহত হয়েছেন। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নেপথ্যে কি এই সংঘাত থামছে না কেন? পাকিস্তানের আকাশসীমায় ঢুকে গত বুধবার ড্রোন হামলা চালায় আফগান তালেবান। সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশে এই হামলার পর পাকিস্তানও তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করে। এর ঠিক দুদিন আগে আফগানিস্তানের পাকতিয়া ও কুন্নার প্রদেশে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান, এমন খবর পাওয়া যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে। ওই হামলায় ২৯ জঙ্গি নিহত হয় বলে পাকিস্তানের দাবি। তবে তালেবান সরকার জানায়, পাকিস্তানের ওই হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩৬ জন এবং তারা বেসামরিক নাগরিক। পাল্টাপাল্টি এই হামলা প্রমাণ করে যে একসময়ের কৌশলগত মিত্র এই দুই প্রতিবেশী রাষ্ট্র এখনও আক্ষরিক অর্থেই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত। অথচ ২০২১ সালের আগস্টে কাবুলের পতনের পর আফগান তালেবানের পুনরায় ক্ষমতায় আসাকে পাকিস্তান প্রাথমিকভাবে নিজেদের এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে উদ্যাপন করেছিল। মাত্র ৫ বছরের ব্যবধানে সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে বড় ধরনের সামরিক সংঘাতে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত বছরের অক্টোবর মাস থেকেই সংঘাত চলছিল। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে গত ২৭ ফেব্রুয়ারি আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করে অপারেশন গজবুল হক। এই সংঘাতের পেছনের কারণগুলো কেবল সীমান্ত হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর গভীরে প্রথিত রয়েছে প্রক্সি গোষ্ঠীর তৎপরতা, অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতা, আড়ালের চেষ্টা, ডুরান্ড লাইন বিতর্ক এবং পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক চাল। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি). কাবুলে একটি পাকিস্তানপন্থী সরকার থাকলে ভারতের প্রভাবমুক্ত একটি কৌশলগত সুবিধা পাওয়া যাবে। দীর্ঘ কয়েক দশক ধরে এই আশায় আফগান তালেবানকে সমর্থন দিয়ে এসেছিল পাকিস্তান। কিন্তু তালেবান ক্ষমতা গ্রহণের পর সেই সমীকরণ সম্পূর্ণ উল্টে যায়। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (ISSI)
গবেষক আমিনা খানের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, টিটিপি বর্তমানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান তাদের দীর্ঘদিনের আদর্শিক মিত্র টিটিপিকে আফগান ভূখণ্ডে নিরাপদ আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকে তারা পাকিস্তানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে।